আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চলে গেলেন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। সমাহিত হবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন ক্লিনিক্যাল সিনড্রোমে আক্রান্ত হচ্ছে শিশুরা। করোনা পরবর্তী আমদানির চাপ বৃদ্ধি ও রেমিটেন্সে ভাটা পড়ার শঙ্কা, কৌশল ঠিক করার তাগিদ বিশ্লেষকদের। বন্ধ রয়েছে ১৫০০ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান, সময় উপযোগী উদ্যোগ নেওয়ার পরামর্শ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার একুশে সংবাদের সাথে আছে আমি রাজীব। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। চলে গেলেন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। সকাল 10টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার জীবন অবসানে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং তার কর্মময় জীবনের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। ফুসফুস ও কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরে কোভিড-19 আক্রান্ত হন তিনি। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মুক্তিযুদ্ধে মহান বিজয় দিবস। চির বিদায় নিলেন সর্বজন শ্রদ্ধেয় ২১ পদকপ্রাপ্ত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। দীর্ঘদিন ধরে এই মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত বিভিন্ন রোগের পাশাপাশি ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি রোগে ভুগছিলেন। হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হলে গেল শুক্রবার ভর্তি করা হয় হাসপাতালে। পরে করোনা সংক্রমিত হলে ভর্তি করা হয় রাজধানীর কোভিড-19 চিকিৎসায় নির্ধারিত হাসপাতালে। শনিবার ভোর ৬টায় অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। অবশেষে সকাল 10টায় তার জীবনাবসানের খবর দেন চিকিৎসকরা। আইসিইউতে যত চিকিৎসা পাওয়ার দরকার ছিল আমরা সবগুলো করার চেষ্টা করেছি। ওনাকে আমরা ভেন্টিলেশন দেওয়া ছিল, লাইফ সাপোর্টে ছিল, কিন্তু ওনার ব্লাড প্রেশার এত কমে গেছে যে ব্লাড প্রেশার আর উঠে নাই। আমরা ব্লাড প্রেশার ঠিক করার জন্য যতগুলো ওষুধ দেওয়ার দরকার ছিল সবগুলো দিয়েছি এবং আলটিমেটলি ওনাকে আমরা আর ফেরাতে পারি নাই। শ্রদ্ধা জানাতে তাকে নেওয়া হবে প্রেস ক্লাবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রধান কার্যালয়ে। তারপর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। এই বীর মুক্তিযোদ্ধার চলে যাওয়া জাতির জন্য এক ভীষণ ক্ষতি। জনাব কামাল লোহানীর মতো ব্যক্তিত্ব যুগে যুগে জন্মায় না। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। করোনার ছায়ায় তার চিরবিদায়ে হয়তো যথাযথ সম্মান দেয়া সম্ভব হবে না, তবে তিনি থাকবেন মানুষের হৃদয়ে প্রগতির লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ২১ পদকপ্রাপ্ত কামাল লোহানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় অংশীদার। স্বাধীনতা পরবর্তী প্রগতিশীল আন্দোলনেও তার অবদান অনস্বীকার্য। আরো জানাচ্ছেন মুশফিকা নাসরিন। ছাত্র সংগঠন করতে গিয়ে যেমন স্লোগান দিয়েছি, যেমন মানুষকে সংগঠিত করতে শিখেছি, তেমনি প্রয়োজনে গান গাইতে হতো। দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রথা ব্যক্তিত্ব কামাল লোহানী। পুরো নাম আবু নাইম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। সিরাজগঞ্জের উল্লাপাড়া খান মনতলা গ্রামে ১৯৩৪ সালে জন্ম তাঁর। এরপর কলকাতার স্কুলে লেখাপড়া শুরু করলেও দেশভাগের পর পাবনা জেলা স্কুল থেকে মাধ্যমিক ও এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বাংলার যে যথার্থ মর্যাদার দরকার প্রতিষ্ঠা হওয়ার দরকার ছিল, সেটা না প্রতিষ্ঠিত হলে অবশ্যই আমাদের বক্তব্য বাংলার পক্ষে থাকবে। ছাত্রজীবনে ভাষা আন্দোলনে সক্রিয় কামাল লোহানী ওই সময় রাজনীতিতে হাতেখড়ি। ১৯৫৩ সালে নুরুল আমিন সহ মুসলিম লীগ নেতাদের পাবনায় আগমন প্রতিরোধ করতে গিয়ে জেলে যেতে হয় তাকে। বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদের সঙ্গে একই কারাকক্ষে কাটে তার বন্দি জীবন। আমরা মুজিব ভাই বলতাম এবং আমি তাকে জেলখানাতে লিডার বলে ডাকতাম।
সেখানে তাজউদ্দিন আহমদ সাহেব ছিলেন, কফিলউদ্দিন আহমদ চৌধুরী ছিলেন, মানিক মিয়া ছিলেন। 60-এর দশকের শেষ দিকে কামাল লোহানী যোগ দেন আইয়ুব বিরোধী আন্দোলনে। গণ অভ্যুত্থানে পূর্ব বাংলার সংগ্রামী শিল্পীদের অগ্রভাগে ছিলেন তিনি। পেশাগত জীবনে কামাল লোহানী দৈনিক আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তা সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতিও ছিলেন গণশিল্পী সংস্থার সভাপতি। 1961 সালে রবীন্দ্র শতবর্ষ পালনে পাকিস্তানি নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাহসী প্রতিরোধ করে তোলেন। ছিলেন ছায়ানটের নেতৃত্ব পর্যায়ে। পরে গড়ে তোলেন বামধারা সাংস্কৃতিক সংগঠন ক্রান্তি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কামাল লোহানী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উদীচী শিল্পী গোষ্ঠী, 71-এর ঘাতক দলের নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আন্দোলন সংগ্রামে বিশেষ অবদান রাখেন। সাংবাদিকতা অবদান রাখায় 21 পদকে ভূষিত হন তিনি। এই গুণী মানুষটির প্রতি বিনম্র শ্রদ্ধা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। করোনা উপসর্গ নিয়ে খুলনা, বরিশাল ও ময়মনসিংহে 13 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। এদিকে দেশের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষা যেমন বেড়েছে, তেমনি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। খুলনায় উপসর্গ নিয়ে 2 নারী সহ 8 জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসক সহ 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক জানান, আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ডাক্তার এমদাদুল্লাহ খান। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান মারা গেছেন। নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও ইউপি সচিব সহ নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে 18 জন। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের ফুলপুরে হোম আইসোলেশনে থাকা আবুল কাশেম মারা গেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। উত্তরের জনপদ রংপুরে 24 ঘণ্টায় এক চিকিৎসক ও 2 পুলিশ সদস্য সহ 15 জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 755 জন। সিলেটে নতুন করে আরও 94 জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের 61 জন সিলেট ও 33 জন সুনামগঞ্জের। কুষ্টিয়ায় 7 ব্যাংক কর্মকর্তা সহ নতুন আরও 21 জন করোনায় আক্রান্ত। মোট আক্রান্ত 328। জেলায় 18টি রেড জোনে 21 দিনের লকডাউন চলছে। এদিকে গাজীপুরে নতুন করে 88 জন সহ মোট আক্রান্ত 2673 জন। গোপালগঞ্জে 2 চিকিৎসক সহ নতুন 15 জন। জেলায় মোট আক্রান্ত 452। দিনাজপুরে নতুন 14 জন সহ 483, নাটোরে নতুন 20 জন সহ 127, পঞ্চগড়ে নতুন 7 জন সহ 122, পটুয়াখালীতে নতুন 9 জন সহ 233, সিরাজগঞ্জে নতুন 17 জন সহ 273 এবং ঠাকুরগাঁওয়ে নতুন 2 জন সহ 173 জন করোনা আক্রান্ত হয়েছেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। কোভিড-19-এর মতো নতুন আরেকটি ক্লিনিক্যাল সিনড্রোমে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিরল এই রোগটির নাম মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। দেশেও প্রথমবারের মতো 2 শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। রোগটির লক্ষণ প্রচণ্ড জ্বর, পেটের ব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, ত্বকের ছোপ ছোপ দাগ, অরুচি এবং জিহ্বা ও ঠোঁট লাল হয়ে যাওয়া। এই রোগ হার্ট, কিডনি, ফুসফুস সহ একাধিক অঙ্গের ক্ষতি করে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। শিশুদের করোনা ঝুঁকি কম, এরকমই তথ্য ছিল বিশ্ববাসীর কাছে। দিনে দিনে ইউরোপ ও মার্কিন বিজ্ঞানীদের ক্লিনিক্যাল প্রতিবেদনে স্পষ্ট হচ্ছে কোভিড-19-এর মতো নতুন একটি ক্লিনিক্যাল সিনড্রোম শিশুদের মধ্যে দেখা যাচ্ছে। মাল্টিসিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম বা পেডিয়াট্রিক মাল্টিসিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম নামেই পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রেই রোগী কোভিড পজিটিভ হয়। বিরল এই রোগে শিশুদের শরীরের একাধিক অঙ্গে রক্তনালী প্রদাহ হয় অসম্ভব দ্রুত। এতে রক্ত প্রবাহ কমে হার্ট, কিডনি, ফুসফুস ও যকৃতের মতো একাধিক অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। গেল 26শে এপ্রিল বিষয়টি যুক্তরাজ্যের বিজ্ঞানীদের নজরে আসে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভারতেও রোগী শনাক্ত হয়।
বাংলাদেশে 15 মে 3.5 বছর বয়সী একটি মেয়ে এবং 27 মে 2 মাসের একটি ছেলে শিশুর এই রোগের শনাক্ত হয়। দ্রুত রোগটি শনাক্ত হওয়া এবং চিকিৎসা দেওয়ায় শিশু দুটির অবস্থা স্থিতিশীল। আমরা প্রথম মে মাসের মাঝামাঝি দুটো শিশু শনাক্ত করি, যা করোনার স্বাভাবিক চিত্র থেকে কিছুটা আলাদা। ইনফ্ল্যামেশন, প্রদাহ সারা শরীরে ছোট ছোট রক্তনালীতে, বিভিন্ন অঙ্গের রক্তনালীতে ছড়িয়ে পড়ে। 4-5 দিনের একটা ভীষণ রকমের 102-3 মতো জ্বর থাকে এবং সেই জ্বরের সাথে দেখা যায় সারা শরীরে লাল লাল দানা, চোখ লাল হয়ে যাওয়া এবং দেখা যায় হার্ট রেটটা বেড়ে যাওয়া। সেটা তো আর বোঝা যায় না, সেটা দেখা যায় যে অস্থিরতা করতে থাকে বাচ্চা এবং শ্বাসকষ্ট হতে পারে। করোনা জয়ীদের রক্তের প্লাজমা প্রয়োগে ভালো ফল মিলছে বলে জানান চিকিৎসকরা। এই রোগেও প্রয়োজন হয় আইসিইউ সেবা। কোভিড-19-এর যে সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো আছে সেগুলোও কিন্তু আমরা মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেনের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল আইসিইউর আমরা সাপোর্ট চাই। সেই সাপোর্টটা আমাদের এই 2 জন বাচ্চার ক্ষেত্রে লেগেছিল যে হার্টের কার্যক্ষমতা কমে গেছে, পাশাপাশি অন্যান্য যে রক্তনালীগুলো থাকে প্রদাহযুক্ত হয়। কন্ট্রোল করতে পারি আইভিআইজির মাধ্যমে, যেটা একটা প্লাজমা থেরাপির মতনই, যেটা অ্যান্টিবডি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতার ইমিউনোগ্লোবুলিনগুলো খুব হাই কনসেন্ট্রেশনে তৈরি করা হয় অল্প পরিমাণে। এটাকে ধীরে ধীরে শিরার মাধ্যমে প্রায় 18 থেকে 24 ঘন্টা ধরে তাকে পুশ করতে হয়। এই রোগটির তথ্য আছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর কাছে। এ নিয়ে আরো বিশদ গবেষণা দরকার বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। কোভিড এর মতো একটা মারাত্মক ধরনের ভাইরাস সার্কুলেশনে আছে, সো বাচ্চাদের এরকম সাইন সিমটমস হলে বাচ্চাদের দ্রুতই অবস্থা পরিবর্তন হতে পারে এবং অবনতি হতে পারে। 21 বছরের নিচের যে কোনো বয়সে এটা হতে পারে, তবে আন্ডার 5 বেশি হচ্ছে। বাংলাদেশ সিভার কেয়ার হাসপাতালে এরকম একটা পেশেন্টের ট্রিটমেন্ট হয়েছে। যদি এরকম ক্ষেত্রে আপনাদের মনে হয় যে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এবং ইনভেস্টিগেশনে আমরা সাপোর্ট দিতে পারি। এই রোগটি থেকে শিশুদের দূরে রাখতে অভিভাবকদের সজাগ থাকারও পরামর্শ বিশেষজ্ঞদের। হসপিটালে ইমিডিয়েট ভর্তি করা উচিত এবং হসপিটালে রেখে চিকিৎসা সম্ভব। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব মহামারী করোনার পরও বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় কোনো চাপ তৈরি হয়নি। তবে রপ্তানিকারক অর্থনীতিবিদরা বলছেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে হঠাৎ আমদানি চাপ বৃদ্ধি ও রেমিটেন্সের প্রবাহে ভাটা পড়তে পারে, যা উদ্বেগ বাড়াতে পারে অর্থনীতিতে। পরিস্থিতি মোকাবেলায় অভ্যন্তরীণ অর্থনীতির প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। 2018-19 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি ছিল 40.53 বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের লক্ষ্য 45.50 বিলিয়ন। অর্থবছরের প্রথম 11 মাসে রপ্তানি হয়েছে 30.95 বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল 37.75 বিলিয়ন ডলার। আর গত মার্চ, এপ্রিল, মে এই 3 মাসেই রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 5.48 বিলিয়ন ডলার কমেছে আমদানি ব্যয়ও। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত অর্থবছরে মোট আমদানি ছিল 59.91 বিলিয়ন ডলার, আর চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত আমদানি হয়েছে 46.44 বিলিয়ন। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল 50.90 বিলিয়ন। তবে চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে 16.36 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের মোট রেমিটেন্সের কাছাকাছি। জুনের রেমিটেন্স যোগ হলে প্রথমবারের মতো রেমিটেন্স 17 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কিছু কিছু রপ্তানিমুখী শিল্প এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কিছু কিছু শিল্প চালু ছিল, আর মোটামুটিভাবে সামগ্রিক অর্থনীতি প্রায় স্থবির ছিল। এখন আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। সামগ্রিকভাবে বলতে গেলে যে ব্যালেন্স অফ পেমেন্টটা ভারসাম্যহীনতা হারায় নেই, কিন্তু সংকুচিত হয়ে গেছে, এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যতদিন পর্যন্ত সংকুচিত অবস্থায় থাকবে, ব্যালেন্স অফ পেমেন্টের আকারটাও সংকুচিত অবস্থায় থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ও জ্বালানি আমদানি বাড়বে, ফলে আমদানি ব্যয়ে বড় উল্লম্ফন ঘটতে পারে। কিন্তু একই সময়ে রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ সমানতালে না বাড়লে চাপে পড়তে পারে অর্থনীতি। যদি সংক্রমণ পরিস্থিতি উন্নতি হয়, তাহলে অর্থনীতিতে আবার চাহিদা সৃষ্টি হবে, তখন হয়তো রিজার্ভ পরিমাণ কিছু টান পড়তে পারে। দ্রুত আমদানি বাড়বে, আভ্যন্তরীণ চাহিদাও বাড়বে, কিন্তু রপ্তানিটা কিন্তু অত সহজে নাও বাড়তে পারে। আমদানি ক্ষেত্রে অবস্থা চাঙ্গা হতে পারে যদি আমরা আভ্যন্তরীণ অর্থনীতি, আমাদের ভিতরের যে ডোমেস্টিক ডিমান্ডটাকে যদি আমরা চাঙ্গা করতে পারি। বৈদেশিক লেনদেনে ভারসাম্য ধরে রাখতে এখনই কৌশল ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনাকালে বন্ধ আছে 1462টি সরকারি বেসরকারি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান। তবে অনেক প্রতিষ্ঠানে শিক্ষকরা সামাজিক দূরত্ব মেনে ঘরে ঘরে পাঠদান করছেন। বেশ কিছু বেসরকারি সংস্থা অনলাইন সেবাও দিচ্ছেন। তবে কঠিন এই সময়ে প্রতিবন্ধী শিশুদের জন্য সরকারের উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সরকার আর্যুর 2 পর্বে ধারাবাহিকের আজ শেষ পর্ব। করোনায় ঘরবন্দি শৈশব, স্কুলে যাওয়ার তাড়া নেই রুটিন কাজ, তাই বলে তো থামিয়ে রাখা যাবে না দৈনন্দিন কাজ। এমন মহামারীর সময়ে সামাজিক দূরত্ব মেনেই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন থেরাপি, পড়াশোনা সহ সুযোগ সুবিধা। ফেসেস নামক এনজিও সংস্থাটি 300 জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে 145 জন বিশেষ শিশুকে পর্যায়ক্রমে দিচ্ছেন এসব সুবিধা। যারা অসহায়, প্রতিবন্ধী, তাদের থেরাপি সেবা বা তারা অনলাইনে শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে পারে না, কারণ তারা অত্যন্ত অসহায় এবং গরিব। সুইট বাংলাদেশ পরিচালিত 48টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের 550টি শাখার 40টিতে অনলাইন সেবা দেয়া হচ্ছে। অনলাইনে তাদেরকে ভিডিও করে আমরা কথাবার্তার মাধ্যমে বিভিন্ন পারফরমেন্স করে তাদের সাথে আমরা কানেক্টিভিটিটাকে রক্ষা করেছি এবং এতে তাদের অনেক উপকার হয়েছে। দেশে এখন পর্যন্ত শনাক্ত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 18,06,434 জন। দেশে অটিজমে আক্রান্ত 51,891 জন। 1,462টি সরকারি বেসরকারি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সবগুলি এখন বন্ধ। করোনা সময়ে শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে সামাজিক দূরত্ব মেনে। শিক্ষার্থী অথবা শিক্ষার্থীর অভিভাবক সামাজিক দূরত্ব বজায় রেখে তারা আমাদের অফিসের মাধ্যমে পর্যায়ক্রমে যারা আসছে তারা চেক গ্রহণ করছে। তারা ফিজিক্যালি যেতে পারছে না, ফিজিক্যালি যাওয়ার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা আমরা দিচ্ছি না। তবে 18 লাখের উপরে প্রতিবন্ধীর জন্য দেশের সুযোগ সুবিধা সীমিত বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যেসব সুবিধা চালু আছে তাও পর্যাপ্ত নয় বলে মত তাদের। করোনা সময়ে বিশেষ শিশুদের জন্য যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে জীবন চলার পথকে সহজ করে তোলার আহ্বান সংশ্লিষ্টদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গাইবান্ধার 3টি নদীর 21 পয়েন্টে শুরু হয়েছে ভাঙন, দিশেহারা নদী পাড়ের মানুষ। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। বর্ষার শুরুতেই 3 নদীর রুদ্ররূপ। গাইবান্ধা জেলার অন্তত 21টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। এমন পরিস্থিতিতে দিশেহারা নদী পাড়ের মানুষ। এদিকে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বাড়ছে। হঠাৎ জলের চাপে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার হরিপুর, কাপাসিয়া, ভাটি কাপাসিয়া, লালচামার, শ্রীপুর, কামারজানি, কুন্দেরপাড়া, ফুলছড়ির এরেন্দাবাড়ি সহ 21টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে অনেকেই বাড়িঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধে বা উঁচু স্থানে। প্রতিদিনই ভাঙছে নতুন এলাকা। ভাঙন আতঙ্কে আছে নদীপাড়ের মানুষ। করোনায় আতঙ্কে সবাই খুব চিন্তিত, কিন্তু এর মধ্যেই নদী ভাঙনে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। আমাদের সমস্ত জমাজমি তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। আজ আমরা নিঃস্ব, আমাদের কোথাও যাওয়ার উপায় নাই। সবাইকে জানাই, কেউ তো এখানে খোঁজ খবর নেয় না। বাড়ি ঘর ভাঙার পরে এখানে খুব অস্থায়িতে আছে, ঘর দুয়ারে সব ভাসি গেছে। মানে সরাইতে আছে, ভাঙতে আছে, সরাইতে আছে, ভাঙতে আছে। মানে এমন অবস্থা আছে, এখন মনে করো ঘরতে থুবে নিচে বলে পানি। এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জরুরি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই, শিগগির শুরু হবে ভাঙন রোধের কাজ। 8টি পয়েন্ট আমরা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এটার জন্য আমরা আমাদের মিনিস্ট্রিতে এবং আমাদের বোর্ডে অর্থ চাহিদা প্রেরণ করছি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিশ্বে করোনায় আক্রান্ত 87,50,000-এরও বেশি মানুষ, মৃতের সংখ্যা 4,61,000। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরো একবার। চলে গেলেন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সমাহিত হবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন ক্লিনিক্যাল সিনড্রোমে আক্রান্ত হচ্ছে শিশুরা। করোনা পরবর্তী আমদানি চাপ বৃদ্ধি ও রেমিটেন্সে ভাটা পড়ার শঙ্কা, কৌশল ঠিক করার তাগিদ বিশ্লেষকদের। বন্ধ রয়েছে ১৫০০ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান, সময় উপযোগী উদ্যোগ নেওয়ার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124। অনলাইনে ৬টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখা আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।